আমন্ত্রণ সবাইকে জেরুসালেম নির্বাচনের পথে। দর্শক যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে নিশ্চয়ই জানেন প্রতিদিন ঠিক এই সময় অর্থাৎ 4:30 আমরা নির্বাচনী আমেজ সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হন। আর মূলত আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব তথ্য আর খবরাখবরগুলোই আপনাদেরকে আমরা দেবার চেষ্টা করি। আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি জান্নাতুল কুলি। প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য আর আদ্যপান্তই এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে জানানোর চেষ্টা করি। আর সরাসরি যুক্ত হয়ে জেলার যে প্রার্থীরা আছেন তারা যে প্রতিশ্রুতিগুলি ভোটারদেরকে দেন সেই কথাগুলি আমরা মূলত জানি। আজকে আমরা আমাদের আয়োজনে আজকে আমরা যেই জেলার খবর জানবো সেটি হচ্ছে রংপুর জেলার নির্বাচনের তথ্য আপনাদের সাথে আমরা তুলে ধরতে চাই। আর আমাদের সঙ্গে সে কারণে আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক যুক্ত আছেন। আমন্ত্রণ আপনাকে মানিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের হাতে একটা প্রতিবেদন আছে রংপুর সম্পর্কে। আগে একটা ছোট্ট করে ধারণা নিয়ে আসি রংপুর আসলে কেমন আর সেখানকার ভোটাররা কি চায় সেই সম্পর্কে একটা তথ্য আমাদের কাছে আছে, সেটা একটু দেখে নিতে চাই। শতরঞ্জি আর তামাকের জন্য বিখ্যাত উত্তরের বিভাগীয় নগরী রংপুর। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে জেলার রাজনীতির মাঠ। সব দলেরই প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন, দিচ্ছেন প্রতিশ্রুতি। রংপুরের ভোটাররা বলছেন যেই দল উন্নয়ন করবে, বৈষম্য দূর করবে, তাদেরকেই নির্বাচিত করতে চান তারা। ওমর ফারুকের ক্যামেরায় রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। রংপুর সদরের ইতিহাস বেশ প্রাচীন, যা কামরূপ সাম্রাজ্য থেকে শুরু করে মুঘল শাসনামল এবং ব্রিটিশ আমল পর্যন্ত বিস্তৃত। রঙ্গপুর থেকে রংপুর নামের উৎপত্তি, যার অর্থ সুখের শহর। 1575 সালে রাজা মানসিংহ এটি জয় করেন এবং 1668 সালে মুঘল আধিপত্য প্রতিষ্ঠা পায়, যা আজও মুঘল বাসা ও মুঘল হাট নামের মাধ্যমে চিহ্নিত। 1769 সালের 16 ডিসেম্বর রংপুরকে জেলা ঘোষণা করা হয়। রংপুর 3 জাতীয় সংসদের 21 নং আসন, সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের একাংশ নিয়ে গঠিত এই আসন। মোট ভোটার 4,94,768 জন। এর মধ্যে পুরুষ 2,47,472 জন আর নারী 2,47,294 জন। মোট ভোট কেন্দ্র 149টি। বেকার সমস্যা সমাধান, যানজট ও অপরিকল্পিত নগরায়ন এই অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা। স্বাধীনতার পর থেকে প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টির দখলে ছিল এই আসনটি, ফলে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি উত্তরের এই জনপদে। তবে এবার ভুল শুধরে প্রার্থীর সক্ষমতা যাচাই করে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান ভোটাররা। মিল কারখানা, তারপরে গ্যাসের আমাদের প্রয়োজন, এইগুলো যে প্রতিশ্রুতিরা দিতে পারবে এমন যোগ্য প্রার্থীদেরকে আমরা ভোট দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাক, আমাদেরকে নারীদেরকে আরো কাজের ব্যবস্থা করে দেয়। যারা রংপুরের কথা, রংপুর নিয়ে ভাববে, রংপুর উন্নয়ন নিয়ে ভাববে, রংপুরের ভালো চাবে, তাদেরই ভোট দেবো আমরা। এদিকে শিল্পায়ন, বেকার সমস্যা সমাধানের পাশাপাশি তরুণদের জন্য নানাবিধ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি নতুন ও তরুণ ভোটারদের। যেই সরকার আসুক না কেন সে যেন কোনো প্রতিশ্রুতি না দিয়ে ওই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে এবং বেকারত্বের হার যেন দূর হয় সেই রকম কোনো পরিকল্পনা বাস্তবায়ন করে। যে কোনো ফসল করি আমরা ফসলের ন্যায্য মূল্যটা আমরা পাই না এবং আমাদের এখানে কোনো সরকার আমাদের দিকে কোনো চোখ তুলে তাকায় না। জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি উদ্ধারে বেশ আগে ভাগেই মাঠে নেমেছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের প্রত্যাশা পূরণ করার পাশাপাশি নির্বাচিত হলে বঞ্চিত রংপুর 3 আসনের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। জনগণ যদি নির্বাচিত করে ইনশাল্লাহ আমি মনে করি অতীতে যত বৈষম্য হয়েছে এই বৈষম্য আর করতে পারবে না এবং বৈষম্য থেকে আমরা মুক্তির জন্য যত রকম পদক্ষেপ গ্রহণ করা দরকার আমি সেটা ইনশাল্লাহ করব। অন্যদিকে এবার নতুন করে শক্ত অবস্থানে জামায়াত ইসলামীও। এখানে শিল্প যদি প্রতিষ্ঠিত হয় অনেক বেকার যুবক তরুণ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। সামগ্রিকভাবে আমাদের এই এলাকার জনগণের আর্থিক সমৃদ্ধি করবে, উন্নতি করবে। তরুণ ও সচেতন ভোটাররা বদলে দিতে পারে এই আসনের ভোটের সমীকরণ, বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। উন্নয়নে যারা কাজ করতে পারবে তাদের সাথেই থাকার একটা জায়গা হয়তো তারা তৈরি করবে। সেক্ষেত্রে তরুণ বা ইয়াং ভোটাররাই কিন্তু এবারের
ভোটের চিত্র রংপুর 3 আসনে পাল্টে দিতে পারে। ভোটের মাঠের সমীকরণ বলছে এই আসনে বিএনপির ও জামায়াতের লড়াই হবে হাড্ডাহাড্ডি। আলহাদি খান, নিউজ 24। আমরা দেখছিলাম আমাদের কাছে থাকা রংপুরের একটি প্রতিবেদন। রংপুরের এবারের যে নির্বাচনী আমেজ, সেই আমেজটা বদলে দিতে পারে তরুণ ভোটাররা, সেই খবরই আমরা শুনছিলাম। আমাদের সহকর্মী যেহেতু আছেন, আমরা সরাসরি প্রার্থীদের কাছ থেকে শুনতে চাই তারা তরুণদের, যে তরুণ ভোটার যারা আছেন তাদেরকে নিয়ে কি ভাবছেন, তরুণদের জন্য কি কি প্রতিশ্রুতি তারা দিতে চান, সেই খবরগুলি মূলত জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক আরও একবার আমাদের সঙ্গে যোগ দেবেন। মানিক, আমরা প্রতিবেদন দেখলাম, আমরা জেলার যেই সমস্যাগুলো সেইগুলো কিছু কিছু তথ্য উঠে এসেছে, আমরা শুনলাম। সরাসরি যাদেরকে নিয়ে আসলে বসেছেন, যারা জনগণের সেবা করতে চান, তারা কি ভাবছেন রংপুরকে নিয়ে একটু জানাবেন। কলি, আপনি আসলে অবশ্যই জেনে থাকবেন যে উত্তরের বঞ্চিত এবং উন্নয়ন যে জেলাটিতে হয়নি, সেই জেলাটি কিন্তু রংপুর। এই আন্দোলন সংগ্রাম এই জেলাকে কেন্দ্র করে কিন্তু হয়ে থাকে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে রংপুর যে 3 আসন, সেই সিটি কর্পোরেশনের 24টি ওয়ার্ড এবং সদর উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে আসলে আপনাকে বলি যে শুধুমাত্র 17 যে পল্লী শিল্প কারখানা ছাড়া অন্য কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। তাই কিন্তু এবারে যে ভোটাররা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে যারা এই বৈষম্য দূর করতে পারবে, রংপুরের উন্নয়ন করবে, কলকারখানা তৈরি করবে, তাদেরকে তারা ভোট দিতে চান। আমার পাশে ডান পাশে রয়েছেন জামাতের মনোনীত প্রার্থী, রংপুর 3 আসনের প্রার্থী অধ্যাপক মাহবুর রহমান বেলাল। আমার বাম পাশে রয়েছেন রংপুর 3 আসনের অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু। আমি সরাসরি প্রথমে শামসুজ্জামান শামু, একটু আপনাকে নিউজ 24 স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, এই যে আপনি জানেন যে 17 যে পল্লী ছাড়া রংপুরের 3 আসনের কোনো শিল্প কারখানা নেই, অর্থাৎ রংপুরের প্রাণ কিন্তু এই রংপুর 3 আসন। অর্থাৎ নির্বাচিত হলে কি করতে চান এবং জনগণের কাছে আপনার চাওয়াটা কি এবং আপনার দেওয়ার কি আছে, একটু আমাদেরকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই আমার নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি। আল্লাহর দরবারে আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসেন। আপনি যে প্রশ্নটা করেছেন যে রংপুর 3 আসনের আমরা সামনের দিনে কীরকম শিল্প কলকারখানা গড়ে উঠাবো, আমি মনে করি যে রংপুর একটা কৃষি প্রধান এলাকা। আমাদের প্রথমে চিন্তা করতে হবে কৃষকদের ভাগ্যের কিভাবে পরিবর্তন করা যাবে। কৃষকদের ভাগ্যের সাথে সাথে বেকার যুবকদের ভাগ্যের পরিবর্তন করতে হবে। কারণ আমি মনে করি যে এখানে 17 ইঞ্চি, আপনি যে কথাটা বললেন, 17 ইঞ্চি ছাড়া কোনো শিল্প কলকারখানা নাই। আমি মনে করি আমরা যদি কৃষিভিত্তিক শিল্প কলকারখানা তৈরি করি, তাহলে আমাদের অনেক বেকার যুবকদের কর্মের ব্যবস্থা হবে। পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের বেকার যুবকদেরকে ট্রেনিং দিয়ে, তাদেরকে কারিগরি শিক্ষা দিয়ে এবং ভাষা শিক্ষা দিয়ে আমরা তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কর্মক্ষেত্র তৈরি করতে চাই। যদি আমরা এই 2টা কাজ করি, তাহলে আমাদের এই অঞ্চলের কৃষক বাঁচবে এবং আমাদের যারা তরুণ বেকার যুবক আছে তাদেরকেও আমরা রক্ষা করতে পারবো ইনশাল্লাহ। পাশাপাশি আমরা তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায় বা আমরা করবো ইনশাল্লাহ, সেই মহাপরিকল্পনায়ও আমরা দেখবেন যে সেখানেও অনেক কর্মের ব্যবস্থা করতে পারবো। সেখানে নতুন কলকারখানা হবে, সেখানে স্যাটেলাইটের শহর হবে, সেখানে অনেক কর্মক্ষেত্র তৈরি হবে। এই তিস্তা প্রজেক্ট এবং কৃষিভিত্তিক শিল্প, কারিগরি শিক্ষা এবং ভাষা শিক্ষা সহ আমরা যদি এই ব্যবস্থাগুলো গ্রহণ করি, তাহলে ইনশাল্লাহ এই রংপুরের বেকার যুবকদের আমরা অনেক সমস্যা। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু জামাতের যে প্রার্থী রয়েছেন অধ্যাপক মাহবুর রহমান বেলাল, একটু আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে দীর্ঘ 39 বছর থেকেই কিন্তু এই রংপুর 3 আসনটি জাতীয় পার্টির দখলে রয়েছে। তো এবারে আপনার প্রত্যাশাটা কি এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকে আপনি নির্বাচিত হলে আসলে এই রংপুর 3 আসনের মানুষের ভাগ্যের কতটা উন্নয়ন করতে পারবেন বলে বিশ্বাস করেন? ধন্যবাদ আপনাকে। আজকে আসলে আমাদের দেশবাসী সবাই খুব উদ্বিগ্নতার মধ্যে আছে। আমরা জানি যে দেশনেত্রী এবং গণতান্ত্রিক আন্দোলনে যিনি আমাদের এখানে বিরাট অবদান রেখেছেন, ভারতীয় আধিপত্যবাদী শক্তির আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন। আমি আমার বক্তব্য শুরুতেই ওনার রোগ মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝে স্বাভাবিকভাবে সুস্থতার সঙ্গে ফিরার তৌফিক দান করেন। এটা খুব দুর্ভাগ্যজনক যে
বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা রংপুর। এখানে কোনো দীর্ঘদিন স্বাধীনতার পরই বলা যায় তেমন কোনো উন্নতি হয়নি। দেশের অন্য অন্য জায়গায় যেভাবে উন্নতি হয়েছে আমাদের এখানে উন্নতি হয়নি, তার জন্য বিগত সরকারগুলোই দায়ী আমি মনে করি। বিশেষ করে আওয়ামী লীগ জাতীয় পার্টি যারা ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন 15-16 বছর, তারা এখানে শিল্প বা কলকারখানা কিছু স্থাপন করেনি। এই এলাকাটা বলা যায় কোনো বড় শিল্পহীন এলাকা, আর কি কোনো শিল্প নাই, যেখানে কর্মসংস্থানের অভাব প্রকট। আমাদের যুবকরা শিক্ষিত, বেকার তরুণ অনেক আছে। আমি মনে করি এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠতে পারে। তাতে কী হবে, দুটো লাভ হবে। একটা হলো কর্মসংস্থানের সুযোগ হবে, মানুষের আর্থিক সমৃদ্ধি আসবে, আর কৃষকরা কৃষির ন্যায্য মূল্য পাবে এবং তাদের জীবনও একটা উন্নত পর্যায়ে চলে যাবে। আমাদের এখানে পরিকল্পিতভাবে কোনো উন্নয়ন কাজও হয়নি। যেমন রংপুর বিভাগের শহর, এখানে তেমন কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাট সব আগের মতোই। বিশেষ করে যে বর্ধিত অংশ নিয়ে সিটি কর্পোরেশন, সেখানে এখন গ্রামীণ পরিবেশই আছে, কোনো পরিবর্তন ছোঁয়াই লাগেনি অ্যাট অল। এটা পরিবর্তন হওয়া দরকার, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে ইমিডিয়েট। এবং আমি মনে করি যে তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার, তাদের কারিগরি শিক্ষা দিয়ে, এবং তাদেরকে যদি আমরা সেভাবে গড়ে তুলতে পারি শিক্ষার মাধ্যমে, তাহলে আমাদের তরুণরাও একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে আমার বিশ্বাস। পাশাপাশি আমি মনে করি যে এই আমাদের রংপুরে বিশেষ করে স্বাস্থ্য খাতের খুবই দুর্বল অবস্থা। আমাদের একটা মেডিকেল কলেজ আছে, আপনারা জানেন, সেখানে মেডিকেলের সুবিধা ক্রমশ সংকুচিত হয়ে আসছে এবং এখন এটা নিজেই অসুস্থ আমি মনে করি। এটা অসুস্থ প্রতিষ্ঠান মেডিকেল কলেজ। সেখানে কোনো সিন্ডিকেটের মাধ্যমে সব কিছু হয়, সেখানে ওষুধ পাওয়া যায় না, সেখানে যা ইয়াগুলো আছে যন্ত্রপাতি প্রায় অকেজো, সিট কোনো বাড়ি নেই। এখানে অসংখ্য মানুষ মানবেতরভাবে ফ্লোরে শুয়ে থাকে, গিজগিজ করে, পা ফেলার জায়গা নেই, তারা সেবা বঞ্চিত এবং পরিবেশ ওখানে সেই সুস্থ পরিবেশ নেই চিকিৎসার। তো এগুলোর আশু নিরসন হওয়া দরকার। সিন্ডিকেট ভেঙে দিয়ে রংপুর মেডিকেলকে সিট বাড়াতে হবে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এটা আমাদের অন্যতম একটা করণীয় বলে আমি মনে করি। এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো যে আমাদের এখানে যে যেগুলো ঐতিহ্যবাহী আমাদের প্রতিষ্ঠান আছে, যেমন নকশিকাঁথা আছে, কারুপণ্যের যেগুলো আছে, হস্তশিল্প, এগুলো আমরা বিকাশ করতে পারি এবং এজন্য আমাদের মহিলাদেরকে বিনা সুদে তাদের গভর্নমেন্টের পক্ষ থেকে সাহায্য দরকার। তারা যেন ঘরে ঘরে এই ধরনের হস্তশিল্প কাজ করতে পারে, হস্তশিল্পের হাতের কাজ প্লাস ছোটো ছোটো নকশিকাঁথা এগুলো যেন কাজ করতে পারে। তাহলে আমি মনে করি এটা ব্যাপক একটা আর্থিক সমৃদ্ধি আনবে এবং এদেশ এই এলাকার সামাজিক জীবন, অর্থনৈতিক জীবনে একটা উন্নতি সাধন হবে আর কি, আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু আপনি শুনছিলেন দুই প্রার্থীর কথা। তারা দুজন প্রার্থী কিন্তু বলছেন যে তারা কৃষিভিত্তিক অর্থাৎ শিল্প কারখানা তারা করতে চান এবং এখানে যে বেকার সমস্যা, এই বেকার সমস্যা যেটি রয়েছে তারা কিন্তু নির্বাচিত হলে সেটি দিকে নজর নিতে চান। তার পরবর্তীতে আমরা বিরতি থেকে আবারও ফিরছি আপনাদের কাছে, থাকুন আমাদের সাথেই। জি দর্শক, আমরা দেখছিলাম রংপুর 3 আসনের যারা প্রার্থী আছেন তারা আসলে কিভাবে রংপুরে মানুষের সেবা করতে চান সেই কথাগুলোই মূলত জানাচ্ছিলেন। আরও কিছু প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমরা খুঁজবার চেষ্টা করব, তবে জেডএসআর নির্বাচনের পথে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। ফিরে এসে আবারও এই আলোচনায় ফিরব, থাকুন সঙ্গেই। আর একবার আমন্ত্রণ দর্শক, আপনাদের সবাইকে, দেখছেন জেডএসআর নির্বাচনের পথে। আজকে আমরা কথা বলছি রংপুর 3 আসন নিয়ে এবং আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন এবং সেই জেলা থেকে যুক্ত আছেন প্রার্থীরা। ভোটারদেরকেও সাথে রাখবার চেষ্টা করেছি আমরা, যেমনটা আসলে প্রতি পর্বেই আয়োজনে আমরা চেষ্টা করি। আরও একবার ফিরে যাব আমরা মানিকের কাছে। মানিক, যেই তথ্যগুলি আসলে জানাচ্ছিলেন, এখানে কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উন্নয়ন এবং নারী শিক্ষার নিয়ে কোনো যদি আলাপ আলোচনা থাকে আমরা সেই বিষয়গুলো একটু জানতে চাই, আমাদেরকে জানাবেন প্রার্থীরা আসলে কি ভাবছেন এই ক্ষেত্রগুলো নিয়ে। কলি, আসলে আমরা দুজন প্রার্থীর সাথেই কথা বলেছিলাম। একজন হচ্ছে জামাতের প্রার্থী অধ্যাপক বেলাল, একজন হচ্ছেন বিএনপির প্রার্থী শামসুজ্জামান সাবু। আমরা একটু জামাতের প্রার্থীর কাছে জানতে চাই যে এই যে নারী শিক্ষা, আপনারা যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যান তাহলে নারী শিক্ষার অগ্রসর হবে কিনা, নাকি থেমে যাবে এবং নারীরা ঘর থেকে বের হতে পারবে না, এরকম একটা শোনা যাচ্ছে। আপনারা কি বলছেন একটু? আমরা জামাতের ব্যাপারে এই ধরনের প্যানিক সৃষ্টি করা হচ্ছে বা ভয় সৃষ্টি করা হচ্ছে, জামাত ক্ষমতা আসলে নারীদের শিক্ষা বন্ধ হবে, কাজ বন্ধ হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আমি বলছি
বলছি যে নারীদের শিক্ষা আমরা আসলে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা আর সম্মান বাড়বে এবং নারীরা বিভিন্ন কর্মক্ষেত্রে তাদের মর্যাদার সঙ্গে চাকরি করতে পারবে, কাজ করতে পারবে, কোনো বাধা থাকবে না। তার প্রমাণ হলো যে আমরা জামাতের লোকদের দ্বারা প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ইসলামী ব্যাংক, ইবনে সিনায় দেখবেন যে নারীরা সেখানে চাকরি করতেছে, কাজ করতেছে অত্যন্ত সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে। বরং আমরা ক্ষমতা আসলে কার্যকরভাবে নারী নির্যাতন বন্ধ হবে এবং যৌতুক প্রথা বন্ধ করা হবে, ইভটিজিং বন্ধ হবে, কারণ নারীদের উপর কেউ মানে অসম্মানজনক আচরণ করতে পারবে না। এবং আমরা আমাদের আমির জামাতের একটা প্রতিষ্ঠান আছে সিলেটে, আপনারা জানেন, উইমেন্স মেডিকেল কলেজ, সেখানে নারী পুরুষ এবং বিভিন্ন ধর্মের লোক পাশাপাশি তারা অবস্থান করে কাজ করতেছে। কাজে এই কথাটা সম্পূর্ণ অসত্য যে আমরা আসলে নারী শিক্ষা বন্ধ হবে, নারীদের কাজ বন্ধ হবে, এটা অসত্য। কথা বলছিলাম অধ্যাপক বেলালের সাথে, একটু কথা বলতেছে শামসুজ্জামান শামু। আপনার কাছে একটু জানতে চাই যে তারেক রহমানের 31 দফা কীভাবে বাস্তবায়ন করতে চান এবং আসাদুল হাবিব দুলু যে জাগো ভাই তিস্তা বাসায় তিস্তা খনন মহাপরিকল্পনা বাস্তবায়নে কীভাবে আপনি কাজ করতে চান, একটু আমাদেরকে বলুন। আপনারা জানেন যে রাষ্ট্র মেরামতের জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা প্রস্তাব জাতির কাছে তুলে ধরেছেন। সেই 31 দফা বাস্তবায়ন করলে আমরা মনে করি যে বাংলাদেশের যত সংস্কার প্রয়োজন ছিল রাষ্ট্র পরিচালনার জন্য, সেই সব সংস্কার ইনশাল্লাহ ওই 31 দফার মধ্যে আছে এবং তখন 31 দফা বাস্তবায়ন হলে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের কোনো আর সমস্যা হবে না। জাতি যেভাবে চায় যে বাংলাদেশটা এইভাবে চলুক, সেইভাবে ইনশাল্লাহ চলবে। আর আপনি দেখেছেন যে তারেক রহমানের 31 দফা নিয়ে আমরা সারা বাংলাদেশে মানুষের প্রতিটা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি এবং মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং মানুষ সেটাকে গ্রহণ করছে, সাদরে গ্রহণ করছে এবং পড়ছে এবং মানুষ ওটা নিয়ে চিন্তা ভাবনা করছে। এখানে আপনার তিস্তা মহাপরিকল্পনা আন্দোলন আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আমরা করছি। ইনশাল্লাহ আমরা মনে করি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এবং শামসুজ্জামান শামুর সাথে তিনিও কিন্তু বলছিলেন তার কথা, এবং অধ্যাপক বেলালও কিন্তু বলছেন রংপুরের উন্নয়নের বিপ্লব ঘটনা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুর 3 আসনের সবশেষ তথ্য আমরা জানছিলাম। সেখানে আসলে যারা ভোটারদের প্রার্থীরা আসলে ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছে সেই খবর আমরা জানবার চেষ্টা করছিলাম। প্রতিদিন ঠিক এই সময় অর্থাৎ 4টা 30 মিনিটে জেরুসালেম নির্বাচনের পথে আমরা প্রতিদিন একটি করে জেলার খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে থাকি। আর আগামী পর্বে নিশ্চয়ই অন্য কোনো জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে আমরা হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকে এখানেই।